সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মিয়াবাজার কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমার মূল আলোচনার বিষয় হচ্ছে বাংলা প্রথম পত্রের পদ্য অংশের এই পৃথিবীতে এক স্থান আছে কবিতাটি লিখেছেন কবি জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ সম্পর্কে যদি বলতে চাই, বিংশ শতাব্দীর অন্যতম প্রধান কবি জীবনানন্দ দাশ বা রবীন্দ্র পরবর্তীকালে বাংলা সাহিত্যে অন্যতম প্রধান কবি হিসেবে যাকে আখ্যায়িত করা হয় তিনি হলেন কবি জীবনানন্দ দাশ। তো এই পাঠ শেষে আমরা যা শিখতে পারবো, যেমন কবি জীবনানন্দ দাশ সম্পর্কে বলতে পারবো, বাংলার প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, প্রকৃতি ও প্রাণীকুলের মধ্যে বন্ধনের বিষয়ে বলতে পারবো, বিভিন্ন বৃক্ষ সম্পর্কে বলতে পারবো, বাংলার নদ নদী সম্পর্কে বলতে পারবো, দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হতে তোমরা শিখতে পারবে। জীবনানন্দ দাশকে আবার বলা হয় পঞ্চপাণ্ডবের কবি। বাংলা সাহিত্যে 5 জন কবির ভিতরে এই জীবনানন্দ দাশ একজন। এই পঞ্চপাণ্ডবের ভিতরে ছিল অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে। এই 5 জন কবিকে বলা হয় পঞ্চপাণ্ডবের কবি। এই পঞ্চপাণ্ডবের কবির ভিতরে জীবনানন্দ দাশ হচ্ছে অন্যতম। এই জীবনানন্দ দাশের কবি পরিচিতি বা তার পরিচিতি সম্পর্কে যদি আমরা জানি, এই কবি পরিচিতি বা তার ব্যক্তি পরিচয় কেন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা যখন উচ্চ মাধ্যমিকের গণ্ডি শেষ করে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করব বা এরপরেও চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করব, তখন দেখা যাবে যে এই পৃথিবীতে এক স্থান আছে কবিতা বা কবি পরিচিতি নিয়ে বা তার ব্যক্তিগত পরিচয় নিয়েও বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে। তো সেই প্রশ্নগুলার উত্তর সঠিকভাবে দেওয়ার জন্য এই যে সাহিত্যিকগণের তার সাহিত্য বা কর্ম যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি গুরুত্বপূর্ণ হচ্ছে তার ব্যক্তি পরিচয়। তো এই ব্যক্তি পরিচয় যেহেতু গুরুত্বপূর্ণ, সেহেতু আমরা এই কবি জীবনানন্দ দাশের ব্যক্তি পরিচয় সম্পর্কে জানব। জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেছেন 1899 সালের 17 ফেব্রুয়ারি বরিশাল শহরে, আর মৃত্যুবরণ 1954 সালের 22 অক্টোবর কলকাতায় এক মর্মান্তিক ট্রাম দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। তার পেশা ছিল অধ্যাপনা, তিনি অধ্যাপক হিসেবেই জীবন অতিবাহিত করেন। আর তার পারিবারিক নাম বা ডাক নাম ছিল হচ্ছে মিলু। পিতার নাম ছিল সত্যানন্দ দাশ। পিতা ছিলেন শিক্ষক, বরিশালের ব্রজমোহন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। এমনকি তার মায়ের নাম ছিল হচ্ছে কুসুম কুমারী দাস। এই কুসুম কুমারী দাস হচ্ছে সেই বিখ্যাত কবি যিনি কিনা একটা আমাদের সকলেরই প্রিয় একটা কবিতা আদর্শ ছেলে কবিতাটির কবি হচ্ছেন কুসুম কুমারী দাস, যেই কবিতাটিতে তিনি লিখে অনেক জনপ্রিয়তা লাভ করেছিলেন। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এই ধরনের কবি প্রতিভা আমরা কুসুম কুমারী দাসের ভিতরে দেখতে পাই। আর সেই মায়ের যেই কবি সত্তা, সেই কবি সত্তা কবি জীবনানন্দ দাশকে অনেকখানি অনুপ্রাণিত করেছিল এই কবিতা বা কবিতা লেখায় উদ্বুদ্ধ করার জন্য। তো বলা যায় জীবনানন্দ দাশ তার মায়ের কাছ থেকেও উৎসাহ পেয়েছিলেন কবিতা লিখতে গিয়ে। তো জীবনানন্দকে বলা হয় নির্জনতার কবি, তিমির হননের কবি, ধূসরতার কবি বা রূপসী বাংলার কবি। রবীন্দ্রনাথ ঠাকুর এই জীবনানন্দ দাশ সম্পর্কে বলেছেন তিনি হচ্ছে চিত্ররূপময় কবি। আবার বুদ্ধদেব বসু বলেছিলেন হচ্ছে নির্জনতম কবি। তো শিক্ষা জীবন সম্পর্কে যদি আসা যায়, 1915 সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন তিনি ব্রজমোহন বিদ্যালয় থেকে। এরপর 1917 সালে এই ব্রজমোহন কলেজ থেকেই উচ্চ মাধ্যমিক। 1919 সালে তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে BA অনার্স ডিগ্রি লাভ করেন। এরপর হচ্ছে 1921 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে MA ডিগ্রি লাভ করেন। তার কাব্যগ্রন্থ অত বেশি না হলেও তার জনপ্রিয় 7টি কাব্যগ্রন্থ হচ্ছে ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, 7টি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা। আর একটি প্রবন্ধ গ্রন্থ সম্পর্কে আমরা জানতে পারি, সেটা হচ্ছে কবিতার কথা। তার 2টি উপন্যাস হচ্ছে মাল্যবান ও সুতীর্থ।
ইংরেজিতে এই কবি জীবনানন্দ দাশ সম্পর্কে যিনি লিখেছেন আ পোয়েট অ্যাপার্ট নামক গ্রন্থে যিনি লিখেছেন তিনি হচ্ছেন ক্লিন্টন বি সিলি। এই প্রশ্নটাও বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। যেমন বলা হতে পারে যে ইংরেজিতে এই জীবনানন্দ দাশ সম্পর্কে লিখেছেন কি, তাহলে আমরা বলতে পারবো ক্লিন্টন বি সিলি। বা বলতে পারবো যে তার প্রবন্ধ গ্রন্থটির নাম কি, প্রবন্ধ গ্রন্থটির নাম হচ্ছে কবিতার কথা। এরপর হচ্ছে বলা হতে পারে তার ডাক নাম কি, তার ডাক নাম হচ্ছে মিলু। বা তার বাবার নাম কি, তার বাবার নাম হচ্ছে সত্যানন্দ দাশ। তার বাবার পেশা কি ছিল, শিক্ষকতা। তো এখন আমরা আলোচনা করব কবিতার মূল অংশটি। এই মূল অংশটি আলোচনা বা তোমরা যদি মূল অংশটি পাঠ করে যদি না বুঝতে পারো, তাহলে তোমাদের যেই সৃজনশীলের যেই অংশটা থাকবে সেটা তোমরা উত্তর দিতে কষ্ট হবে। এই কারণে কবিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ কবিতার এই যে লাইনগুলা, চরণগুলা, সেগুলা তোমরা ভালো করে বুঝতে হবে। তো কবিতার প্রথমেই দেখা যাচ্ছে যেমন এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুণ, সেখানে সবুজ ডাঙা ভরে আছে মধুকপি ঘাসে অবিরল। এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুণ। এই লাইনটি দ্বারা কি বোঝাচ্ছে এখানে? এই পৃথিবীতে মানে সারা বিশ্বের ভিতরে এমন একটা সুন্দর জায়গা আছে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ। এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর, সেই সুন্দর জায়গাটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। সারা বিশ্ব অবলোকন করে কবি জীবনানন্দ দাশ মনে করলেন যে এত সুন্দর একটা স্থান, একটা জায়গা, সেই জায়গাটি হচ্ছে বাংলাদেশ। তার চোখে এত সুন্দর জায়গা পৃথিবীর আর কোথাও নেই। আমরা নিজেরাও অনুধাবন করি বা অনুভব করি, বা তোমরাও অনুভব করো যে এই বাংলাদেশের মতো এত সুন্দর জায়গা পৃথিবীর আর কোথাও নেই। তো কবির যেই দেশপ্রেম, কবির যেই স্বদেশপ্রীতি, বা আমাদেরও যেই দেশপ্রেম স্বদেশপ্রীতি, সেই হিসেবে বলা যায় বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বিশ্বের সুন্দর একটা জায়গা। এই কারণে কবি বলেছেন এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুণ। করুণ দিয়ে আমরা কি বুঝি? করুণ দিয়ে যেমন করুণ ভালোবাসাও হতে পারে। কেমন সেটা? যেমন দেখা যায় অনেক সময় আমরা দেখি যে বন্যার সময় মা কিন্তু পানিতে ডুবে যাচ্ছে, কিন্তু তার সন্তানকে কি করছে, উপরে তুলে রাখছে। তো দেখা যাচ্ছে যে এই দৃশ্যটা থেকে আমরা বললাম যে কি করুণ ভালোবাসা। ঠিক তেমনি এই করুণ দ্বারা আমরা করুণ ভালোবাসার কথাই আমরা এখানে অনুভব করতে পারি যে কবি তার দেশের জন্য, দেশ মাতার জন্য, তার জন্মভূমির জন্য এই 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 মাতৃভূমির অনেক সন্তান কি করতে পারে, তার দেশকে উপর রেখে সে নিজে ডুবে যেতে পারে, বা নিজে যুদ্ধে অংশগ্রহণ করে নিজে মৃত্যুবরণ করতে দ্বিধাবোধ করে না। এই যে ভালোবাসা, এখানকার মানুষের যে ভালোবাসা দেশের প্রতি বা এই সুন্দর জন্মভূমির প্রতি, এটা পৃথিবীর অন্য কোনো দেশে বিরল। তো এরপরের লাইনে দেখো, সেখানে সবুজ ডাঙা ভরে আছে মধুকপি ঘাসে অবিরল। সেখানে সবুজ ডাঙা ভরে আছে মধুকপি ঘাসে অবিরল। এখানে সবুজ ডাঙা বলতে এই বাংলার যেই স্থলভাগ বোঝানো হয়, সেই স্থলভাগের কথা যদি আমরা ধরি, এই স্থলভাগটা হচ্ছে কি সবুজের সমারোহে আবৃত। আমরা যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ। এই বাংলাদেশের এই মাতৃভূমির বা এই বাংলাদেশের ম্যাক্সিমাম বা প্রায় অংশই হচ্ছে কি সবুজ, মানে চিরসবুজের দেশ বাংলাদেশ আমরা বলি না। তো সেখানে সবুজ ডাঙা ভরে আছে মধুকপি ঘাসে অবিরল। এই মধুকপি হচ্ছে এক প্রকার ঘাস বা তৃণ, যে এই ঘাসগুলোতে কি সবুজ ডাঙাটা ভরে আছে, আবৃত অবস্থায় আছে। এরপরে দেখো, সেখানে গাছের নাম কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল। এই যে এই অংশ দ্বারা কি বোঝায়, বা এই লাইনটি দ্বারা আমরা কি বুঝতে পারি? সেখানে গাছের নাম, এখানে বাংলার এই যে স্থলভাগের যেই গাছগাছালি বা এখানে যেই গাছগাছালি আবৃত যেই ডাঙা আমরা দেখি, সবুজ ডাঙা, সেই সবুজ ডাঙাটা কি কি গাছে এখানে পরিপূর্ণ, বা কোন কোন গাছগুলো হচ্ছে সচরাচর সবচেয়ে বেশি আমরা দেখতে পাই বাংলা ভূমিতে। যেমন সেখানে গাছের নাম কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল।
এই গাছগুলা হচ্ছে কি এই বাংলা ভূমিকে হ্যাঁ করেছে আরও সুন্দর, হ্যাঁ আরও মনোমুগ্ধকর এই গাছগুলার মাধ্যমে। তো কবি এই কারণেই এই গাছগুলা এই অংশে নিয়ে এসেছেন। এরপরে দেখো বলা হচ্ছে যে সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে অরুণ। এখন তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে যে অরুণ বলতে কি বুঝো? অরুণ মানে হচ্ছে সূর্য। তো এরকম করে তোমাদের জ্ঞানমূলক বা বহু নির্বাচনী অংশে এই কবিতার লাইন থেকে তোমাদের প্রশ্ন চলে আসতে পারে। সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে অরুণ, এখানে এই অংশ দ্বারা বাংলার যেই প্রভাতবেলার যেই সৌন্দর্য, সেই সৌন্দর্যকে কবি এখানে তুলে ধরেছেন। সেখানে ভোরের মেঘে মানে সকালবেলার যেই মানে হচ্ছে ভোরবেলার যেই মেঘের আচ্ছাদিত আকাশ, সেই ভোরের মেঘে এই নাটার রঙের মতো জাগিছে অরুণ। এই নাটা ফল, এই কোয়েশ্চেন আসতে পারে তোমাদের, নাটা বলতে কি বুঝো? নাটা হচ্ছে এক প্রকার ফল যেটাকে আমরা করমচা ফল বলে জানি, সেটা ছোট লাল টকটকে। এই যে বলা হচ্ছে সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে অরুণ, এই নাটার সাথে সূর্যের তুলনা হচ্ছে। এই নাটা ফলের মতো ভোরবেলার যে সূর্য সেটা হচ্ছে কি পূব আকাশে উদিত হয়, সেই যে সুন্দর দৃশ্যটা, সেই দৃশ্যটা কবি তার কবিতার মাধ্যমে চমৎকারভাবে উপস্থাপন করেছেন। সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে অরুণ, এই যে আমরা যদি এটা কল্পনা করি ভোরের মেঘে নাটার রঙের মতো লাল টকটকে হ্যাঁ আভায় একটা সূর্যের উদিত হওয়া, সেই দৃশ্যটা অবশ্যই আমাদের কাছে ভালো লাগবে। দেখো কবি সেই চিত্রটাই, সেই কল্পনাটাই তার কবিতার মাধ্যমে লিখে এখানে উপস্থাপন করেছেন। বাংলার সকালের যেই সৌন্দর্য, সেই সৌন্দর্যের সুন্দর উপস্থাপন। সেখানে বারুণী থাকে গঙ্গাসাগরের বুকে, সেখানে বরুণ কর্ণফুলী ধলেশ্বরী পদ্মা জলাঙ্গিরে দেয় অবিরল জল। সেখানে বারুণী থাকে গঙ্গাসাগরের বুকে, এখানে বারুণী প্রশ্ন আসতে পারে যে বারুণী বলতে কি বুঝো? বারুণী বলতে আমরা জলের দেবী বা বরুণের স্ত্রীকে বুঝি হচ্ছে বারুণী। সেখানে বারুণী থাকে গঙ্গাসাগরের বুকে, সেখানে বরুণ কর্ণফুলী ধলেশ্বরী পদ্মা জলাঙ্গিরে দেয় অবিরল জল। এই যে জলের দেবী সে গঙ্গাসাগরের বুকে থাকে, সেই গঙ্গাসাগরে থেকে এই জলের দেবী যখন যেখানে থাকবে সেখানে জলের অভাব হবে না। তো এই বাংলার ভূমিটাকে দেখা যাচ্ছে বিভিন্ন নদ নদীর মাধ্যমে জল দিয়ে এমনভাবে আমাদের বিধাতা এই সুন্দর ভূমিটাকে পরিপূর্ণ করেছেন যে আমরা মানে কৃতজ্ঞতা প্রকাশ করার আর কোনো ভাষা নেই। কারণ আমরা যেদিকেই তাকাই সেদিকে এই নদী দেখি, আর এই নদীতে পানি দেখি, আর এই পানি দিয়ে আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা ফুলে ফলে উর্বর ভূমি আমরা পেয়েছি। এই নদীর পানির কারণে দেখা যাচ্ছে যে এই উর্বরতা শক্তির কারণে দেখা যাচ্ছে যে এখানে সবুজের সমারোহ, এই সবুজের সমারোহ পাশাপাশি হচ্ছে এখানে ফুলে ফলে বিভিন্ন ফলে আমরা দেখেছি এই বাংলা ভূমি হচ্ছে পরিপূর্ণ। তো এই জলের দেবী বারুণী থাকার কারণে এই বাংলার এই মাতৃভূমির এই রূপসী বাংলার কত যে উপকার হচ্ছে সেটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। তো দেখো সেখানে বারুণী থাকে গঙ্গাসাগরের বুকে, সেখানে বরুণ কর্ণফুলী ধলেশ্বরী পদ্মা জলাঙ্গিরে দেয় অবিরল জল। অবিরল জল দেয় মানে হচ্ছে এখানে এই নদীগুলা সবসময় জলে পরিপূর্ণ থাকে, কখনো জল পুড়িয়ে যায় না। এই বাংলার এই নদ নদীতে আমরা দেখি না যে কখনো জল পুড়িয়ে যাচ্ছে বা নদীতে জল নেই। এই যে বরুণ জলের দেবতা, সে কি করে এই নদ নদীগুলাকে জল দিয়ে এই বাংলার ভূমিটাকে অনেক সুন্দর করে জল দিয়ে পরিপূর্ণ রাখে। এমনকি সেই চিত্র দেখে আমরা বিমোহিত হই, এত সুন্দর চিত্র, এত সুন্দর নদী যেখানে কখনো জল পুড়ায় না। এরপর দেখো সেইখানে শঙ্খচিল পানের বনের মতো হাওয়ায় চঞ্চল। এখানে দেখো সেইখানে শঙ্খচিল পানের বনের মতো হাওয়ায় চঞ্চল, সেইখানে লক্ষ্মী পেঁচা ধানের গন্ধের মতো অস্ফুট তরুণ। এই যে দেখা যাচ্ছে যে এখানে পাখি বা পাখির চিত্র নিয়ে আসছে, শঙ্খচিল লক্ষ্মী পেঁচা, এগুলো দ্বারা কি বোঝাচ্ছে? সেইখানে
লক্ষ্মী পেঁচা পানের বনের মতো হাওয়ায় চঞ্চল। এইখানকার এই বাংলার যে প্রকৃতি, এই প্রকৃতির সাথে প্রাণীর যে একটা নিবিড় সম্পর্ক, হ্যাঁ, বা প্রাণীর সম্পর্কটাকে যে অনেক বৈচিত্র্যতা সৃষ্টি করে, সেই চিত্রটা তিনি এখানে দেখাতে চেয়েছেন কবি জীবনানন্দ দাশ। তার এই পৃথিবীতে এক স্থান আছে কবিতার মাধ্যমে, সেইখানে শঙ্খচিল পানের মনের মতো হাওয়ায় চঞ্চল। এই যে বাংলার ভূমি, এই বাংলার আকাশে যেই পাখপাখালিগুলা আমরা দেখতে পাই, তার মধ্যে শঙ্খচিল একটা। সে শঙ্খচিলটাকে দেখা যাচ্ছে যে চঞ্চল, মানে এখানে সে স্থবির না, এখানে সে প্রাণ খুলে সে ডানা মেলে উঠতে পারে। এই বাংলা, এই পৃথিবীতে এক স্থান আছে, এই পৃথিবীতে এক স্থান আছে সুন্দর, যেই সুন্দর জায়গাটা হচ্ছে বাংলাদেশ। সেই বাংলাদেশের আকাশে শঙ্খচিল প্রাণ খুলে উড়ে বেড়ায়। সেইটা সম্ভব হয়েছে এখানকার প্রাকৃতিক পরিবেশ, এখানকার বৈচিত্র্যতার কারণে। এই যে সেইখানে শঙ্খচিল পানের বনের মতো হাওয়ায় চঞ্চল, জানি না তোমরা পান বন দেখেছো কিনা। পান বনে যখন হাওয়া লাগে তখন পান পাতাগুলা মানে চঞ্চল হয়ে ওঠে, মানে এক ধরনের একটা চঞ্চলতা এদের মধ্যে লক্ষ্য করা যায়। ঠিক ওই চঞ্চল পানের পাতার মতো শঙ্খচিলের ডানায় যখন হাওয়া লাগে তখন ওই শঙ্খচিলটাও কি হয়ে ওঠে, চঞ্চল হয়ে ওঠে। কার মতো? পানের বনের হাওয়ার মতো। এই জন্য বলেছেন সেইখানে শঙ্খচিল পানের বনের মতো হাওয়ায় চঞ্চল। এইখানে যেই শঙ্খচিল আকাশে উড়ে বেড়ায় বাংলার আকাশে, সেই শঙ্খচিলটা হচ্ছে পানের বনের হাওয়ার মতো, বা পানের বনের যেই চঞ্চলতা বিরাজ করে সেই চঞ্চল প্রকৃতির স্বভাবের চিল হচ্ছে শঙ্খচিলটা। সেইখানে লক্ষ্মী পেঁচা ধানের গন্ধের মতো অস্ফুট তরুণ। ধানের যেই একটা সোদা গন্ধ, সেটা আমাদের মনকে কি করে, আন্দোলিত করে, বা মনের ভিতরে একটা কি প্রাণের সঞ্চার সৃষ্টি করে, যে সুন্দর একটা গ্রাণ সুগ্রাণ। সেই ধানের সোদা গন্ধের মতো, সুন্দর গন্ধের মতো লক্ষ্মী পেঁচার মানে সেইখানে লক্ষ্মী পেঁচা ধানের গন্ধের মতো অস্ফুট তরুণ। সেই লক্ষ্মী পেঁচার অস্ফুট একটা সুর আছে, সেটাও কি ধানের সোদা গন্ধের মতো আমাদের মনকে আন্দোলিত করে, বা প্রকৃতিকে এই লক্ষ্মী পেঁচা কী করে, এই তার উপস্থিতি বা তার সজাগ দৃষ্টি, সেটা কি করে প্রকৃতিকে আরও আকর্ষণীয় করে তোলে। সেই কারণে এইখানকার প্রাকৃতিক পরিবেশের সাথে কবি প্রাণীর একটা চিরবন্ধন তৈরি করতে চেয়েছেন। এই কারণে বলা হচ্ছে সেইখানে লক্ষ্মী পেঁচা ধানের গন্ধের মতো অস্ফুট তরুণ। এখানে যে প্রকৃতি আর তার এখানকার যেই প্রাণী বৈচিত্র্যতা, সেইটার যেই সুন্দর উপস্থাপন, সেই চিত্রটা তিনি কবিতার মাধ্যমে এখানে তুলে ধরতে চেয়েছেন। এরপরে দেখো, সেখানে লেবুর শাখা নুয়ে থাকে অন্ধকারে ঘাসের উপর, সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে। এখানে বলা হচ্ছে সেইখানে লক্ষ্মী পেঁচা ধানের গন্ধের মতো অস্ফুট তরুণ, সেখানে লেবুর শাখা নুয়ে থাকে অন্ধকারে ঘাসের উপর। এই লাইনটা আমরা কি বুঝি, যে বাংলার যেই কবি আগে দেখিয়েছেন সকালবেলার সৌন্দর্য, এরপরে প্রকৃতির সাথে প্রাণীর যে একটা চমৎকার দৃশ্য বা উপস্থিতি আমরা এই বাংলার পরিবেশে লক্ষ্য করি, সেটাও আমরা দেখতে পেয়েছি। এখন তিনি সন্ধ্যার বিবরণটা দিচ্ছেন, যে গোধূলি লগ্ন বা সন্ধ্যার প্রারম্ভে আমাদের বাংলার প্রকৃতিটা কেমন হয়, বা বাংলার প্রাকৃতিক সৌন্দর্যটা কেমন, সেই সৌন্দর্যটা কবির চোখে কিভাবে অবলোকন করেছেন। তিনি বলছেন যে সেখানে লেবুর শাখা নুয়ে থাকে অন্ধকারে ঘাসের উপর। এই যে সন্ধ্যার প্রারম্ভে আমরা দেখি যে লেবুর শাখা, মানে লেবু গাছের ঢালগুলা অন্ধকারে যেমন এগুলা যখন নুয়ে থাকে, তার যেই মনোমুগ্ধকর চিত্র বা পরিবেশ আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে কি কবির এই রকম সুন্দর চিত্র পৃথিবীর আর কোথাও খুঁজে পান না, যে লেবুর শাখা অন্ধকারে ঘাসের উপরে নুয়ে থাকে। এটা হচ্ছে সন্ধ্যার প্রাকৃতিক যে দৃশ্য, সেই দৃশ্যের চমৎকার উপস্থাপন তিনি এই লাইনের মাধ্যমে করেছেন। যেমন সেইখানে লেবুর শাখা নুয়ে থাকে অন্ধকারে ঘাসের উপর, সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে। এই যে সন্ধ্যার আরেকটা চিত্র চমৎকার, যেখানে তিনি বলছেন যে
সুদর্শন, সুদর্শন বলতে কি বুঝি আমরা, এটাও তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে চলে আসতে পারে যে সুদর্শন হচ্ছে এক ধরনের পোকা, এটাকে আমরা গুবরে পোকা বলি। এই পোকাটা কি করে, সন্ধ্যার প্রারম্ভে বা সন্ধ্যায় মানে সন্ধ্যা নামার আগে আগে তখন সে তার উড়ে ঘরে ফিরে যায়। এই জন্য বলা হচ্ছে যে সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে। এই যে সন্ধ্যার যে একটা বাতাস, সেটা যখন আমরা অনুভব করি, আমরা যখন সন্ধ্যায় এই সন্ধ্যার বাতাসটা অনুভব করি, তখন আমাদের নিজের মনটাই কি হয়ে যায়, ভালো হয়ে যায়। আর ওই বাতাসে যখন সন্ধ্যার প্রারম্ভে যখন দেখি যে বিভিন্ন পোকা বা সুদর্শন সুদর্শন পোকা বা গুবরে পোকা যখন উড়ে যায়, তখন এর চিত্রটা আরও চমৎকৃত হয়ে আমাদের সামনে দেখা দেয়। তখন আমরা এই দৃশ্য নিয়ে আমরা কবিতা বা ভাব প্রকাশ করতে পারি, ঠিক না? আমরা হাঁটতে হাঁটতে বন্ধু বান্ধবের সাথে প্রকাশ করি যে কি সুন্দর দৃশ্য দেখ, এই সন্ধ্যার প্রারম্ভে বা সন্ধ্যা আসছে, ঘনিয়ে আসছে, এই অবস্থায় দেখা যাচ্ছে যে কিছু পোকা উড়ে যাচ্ছে কি সুন্দর করে। এই যে চিত্র, এই যে কবির চোখে ধরা পড়া এই বাংলার প্রাকৃতিক যেই চিত্র, সেটা পৃথিবীর আর কোথাও দেখা যায় না, একমাত্র দেখা যায় এই বাংলাদেশে, এই রূপসী বাংলায়, কবির মাতৃভূমিতে এই সুন্দর দৃশ্যটা দেখা যায়। এরপরের লাইনে আমরা দেখব যে বলা হচ্ছে সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর শরীরের পর। এই যে বলা হচ্ছে একজন রূপসীকে কল্পনা করা হচ্ছে, সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর শরীরের পর। এই রূপসী মানে হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, এই রূপসীকে কবি কল্পনা করছেন এই বাংলা ভূমিকে, এই সুন্দর বাংলাদেশকে, এই রূপসী বাংলাকে রূপসী নারীর সাথে কবি এখানে তুলনা করছেন। সে কারণে তার লাইনে দেখা যাচ্ছে বলা হচ্ছে সেইখানে মানে কোথায়, এই পৃথিবীতে এক স্থান আছে, যেই স্থানটির কথা বলা হচ্ছে, সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর শরীরের পর। সেখানে বলতে এই বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশটা যেমন দেখা যাচ্ছে হেমন্তে বাংলাদেশের এই যে সোনালি আবায় ধান ক্ষেত বা প্রান্তরের পর প্রান্তর ধান ক্ষেত দেখা যায়, সেই ধান ক্ষেতগুলো কি হলুদের আবরণ, বা যদি সরিষা ক্ষেত কল্পনা করি দেখা যাচ্ছে যে তখন দেখা যায় যে হলুদের একটা আবরণ এই বাংলার প্রাকৃতিক পরিবেশের উপরে দেখা যাচ্ছে যে হেমন্তের সময় দেখা যাচ্ছে যে পাকা ধান বা সরিষা ক্ষেতের হলুদ আবরণকে যদি আমরা কল্পনা করি এই বাংলাদেশের উপর, এই বাংলাদেশটাকে যদি বলি যে রূপসী নারী, আর এর শরীরের উপরে কি হচ্ছে, হলুদ শাড়ির আবরণ। এই হলুদ শাড়িটা হচ্ছে বাংলার হেমন্তে পাকা ফসল, প্লাস হচ্ছে তোমার এখানে এই সরিষা ক্ষেতের যে হলুদের আবরণ বা হলুদাভ একটা ভাব, সোনালি ফসলের যে হলুদাভ ভাব, সেই হলুদকে এখানে কবি চিন্তা করে বলেছেন যে সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর শরীরের পর। এই রূপসী মানে হচ্ছে কবি বাংলাদেশকে বলছেন, বাংলা ভূমিকে বলছেন, বাংলাদেশকে একজন রূপসী নারীর সাথে এখানে তুলনা করছেন। আর এই হলুদাভ আবরণ হচ্ছে এই বাংলার ফসলের পাকা ধান ক্ষেত বা সরিষা ক্ষেতের যেই হলুদের আবরণ, সেই হলুদাভ আবরণকে এখানে কবি উপস্থাপন করেছেন যে এই সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসী শরীরের পর। নিশ্চয়ই এই যে চিত্র, হলুদের যেই আবরণ, সোনালি ফসল, এই চিত্র আমাদের সবার কাছেই ভালো লাগে। তো এই লাইনের মাধ্যমে কবি কি বুঝিয়েছেন বা বুঝাতে চেয়েছেন, এখানে হচ্ছে বাংলার আমাদের যে প্রাকৃতিক পরিবেশ যে কত বৈচিত্র্যময়, কত সুন্দর, এটা হচ্ছে মনের ভিতর থেকে যদি এটা অনুভব না করি, তাহলে আমাদের এই প্রাকৃতিক পরিবেশের এই সৌন্দর্য আমাদের চোখে ধরা পড়বে না। এই কারণে দরকার হচ্ছে আগে মনের সৌন্দর্য। এই মনের সৌন্দর্য কবি তিনি অনুভব করতে পেরেছেন, আমাদের মাতৃভূমিটা কত সুন্দর, এই সুন্দরের চিত্রটা তিনি তার কবিতার ভাষায়ও লিখে গিয়েছেন। এরপরে দেখো, শঙ্খমালা নাম তার, এই বিশাল পৃথিবীর কোনো নদী ঘাসে, তারে আর খুঁজে তুমি পাবে না কো, বিশালাক্ষী দিয়েছিল বর, তাই সে জন্মেছে নীল বাংলার ঘাস আর ধানের ভিতর। বলা হচ্ছে শঙ্খমালা নাম তার, এ বিশাল পৃথিবীর কোনো নদী ঘাসে। শঙ্খমালা মানে হচ্ছে, শঙ্খমালা হচ্ছে এই রূপসী বাংলাকে বলা হচ্ছে শঙ্খমালা। এই শঙ্খমালাকে কি করছে, এই শঙ্খমালাকে বর দিয়েছিল। বর মানে হচ্ছে আশীর্বাদ।
এই বর শব্দের অর্থ হচ্ছে আশীর্বাদ। কে আশীর্বাদ করেছে? হ্যাঁ, বিশালাক্ষী, দেবী বিশালাক্ষী। দেবী বিশালাক্ষীও দেখতে অনেক সুন্দর, যার চোখগুলো আয়তলোচনা টানা টানা। সেই দেবী, স্বয়ং দেবী কি করেছে? এই শঙ্খমালাকে বর দিয়েছিল বলেই এই বাংলা ভূমি, এই শঙ্খমালার বাংলা ভূমি বা বাংলাদেশের অপর নাম বা আরেক নাম হচ্ছে শঙ্খমালা। এই সুন্দরী রূপসী নারী শঙ্খমালাকে স্বয়ং দেবী কি করেছে? হ্যাঁ, দেবী আশীর্বাদ দিয়েছে। আশীর্বাদ দেওয়ার ফলে এই বাংলা ভূমি এত সুন্দর, বিচিত্র, হ্যাঁ, বা মনোমুগ্ধকর হিসেবে হ্যাঁ উপস্থাপিত হয়েছে। দেবী নিজেই এখানে আশীর্বাদ করেছেন এই বাংলা ভূমিকে। এই কারণে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর, সারা বিশ্বে এরকম আর সৌন্দর্যের দেশ আর দ্বিতীয়টি দেখা যায় না। সেই কারণে আমরা বলতে পারি যে হ্যাঁ, বা কবি নিজে বলেছেন, শঙ্খমালা নাম তার, এই বিশাল পৃথিবীর কোনো নদী ঘাসে তারে আর খুঁজে তুমি পাবে না কো। মানে কোনো নদী ঘাসে এই সুন্দরী নারীকে আমরা খুঁজে পাবো না, একমাত্র বাংলাদেশেই এই শঙ্খমালাকে খুঁজে পাওয়া সম্ভব। এটা হচ্ছে বাংলার হ্যাঁ এই যে প্রাকৃতিক পরিবেশ, বাংলা ভূমির যে সৌন্দর্য চেতনা, সেই সৌন্দর্য চেতনার সুন্দর উপস্থাপন একজন রূপসী নারী শঙ্খমালার সাথে কবি এখানে তুলে ধরেছেন। এরপরে দেখো, তাই সে জন্মেছে নীল বাংলার ঘাস আর ধানের ভিতর। তাই এই শঙ্খমালা জন্ম লাভ করেছে এই নীল বাংলার ঘাস আর ধানের ভিতর। তাহলে এই কবিতার শেষে আমরা কি কি বুঝতে পারলাম? কবিতায় এখানে দেখানো হয়েছে যে আমাদের বাংলাদেশের যেই হ্যাঁ সুন্দর চিত্র, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের বিবরণ, এই যে পাখালি বা সবুজের সমারোহ, এখানে নদী বেষ্টিত বাংলাদেশ, এই নদী বেষ্টিত বাংলাদেশের চিত্র দেখলেই এমনিতেই আমাদের কি হয়? হ্যাঁ, মন বিমোহিত হয়ে ওঠে, আমাদের কবিতা লিখতে ইচ্ছে করে, আমাদের ভাব প্রকাশ করতে ইচ্ছে করে বাংলা ভূমিকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে। ঠিক সেই সুন্দর চিত্রগুলা কবির চোখে ধরা পড়েছে, ঠিক তেমনি আমাদের চোখেও ধরা পড়ে। সেই কারণে অনেক কবি, অনেক সাহিত্যিক এই বাংলা ভূমি বা বাংলাদেশকে কেন্দ্র করে হ্যাঁ তার এই সৌন্দর্য চেতনা, দেশপ্রীতি বা এই দেশের মানুষের যেই মমত্ববোধ বা এখানে মানুষের যে বন্ধন বা এখানে প্রাকৃতিক পরিবেশের সাথে যেই প্রাণীর যেই ঐক্য বা এখানে বন্ধন অনেক চিরকালীন যে বন্ধন, এই বন্ধনের চিত্র অনেক সুন্দর করে কবি জীবনানন্দ দাশ এখানে তোমাদের এই কবিতার মাধ্যমে বোঝাতে চেয়েছেন। আর সেটা বোঝার জন্য কবিতার লাইনের মাধ্যমে তোমাদের কল্পলোকে এই বাংলাদেশকে চিন্তা করতে হবে, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে তোমাদেরকে উপভোগ করতে হবে। তাহলে তোমরা এই বাংলার কবি জীবনানন্দ দাশের এই পৃথিবীতে এক স্থান আছে, এই কবিতাটি বুঝতে পারবে। এখানে মাঝে মাঝে দেখা যাবে যে বলা হতে পারে যে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে তোমাদের, এই যে বর শব্দের অর্থ কী? বর শব্দের অর্থ আশীর্বাদ। এরপর হচ্ছে দেখা যাচ্ছে যে সুদর্শন বলতে কী বুঝো? সুদর্শন বলতে আমরা গুবরে পোকা বুঝি, হ্যাঁ, এক জাতীয় পোকা। এরপর হচ্ছে মধুকুপি ঘাস, মধুকুপি বলতে আমরা কি বুঝি? এক ধরনের ঘাস। এরপরে বলতে হতে পারে যে অরুণ শব্দের অর্থ কি? অরুণ শব্দের অর্থ হচ্ছে আমরা জানি সূর্য। তো এভাবে দেখা যাচ্ছে যে তোমাদের জ্ঞানমূলকের জন্য তোমাদের এই অংশ থেকে নিজেকে তৈরি করতে হবে, আর সৃজনশীলের জন্য তোমাদের এই কবিতার লাইনগুলো বা চরণগুলো ভালো করে বুঝতে হবে। আর পরিশেষে বলতে পারি, তোমরা তারপরে যদি এই কবিতাটি না বুঝো, ভালো করে না বুঝতে পারো, তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করবা, আমি পরবর্তীতে আবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমি আমার ক্লাসটি শেষ করছি।